গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ। ট্রাইব্যুনালে ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে আবেদন। আসামিদের কাঠগড়ায় তোলায় ভুক্তভোগীদের সন্তোষ। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে জুলাই শহীদ কন্যার আত্মহত্যা। পটুয়াখালীতে অপ্রাপ্তবয়স্ক ৩ আসামির সাজা। ২ জনের ১৩ বছরের জেল, আরেকজনের ১০ বছরের কারাদণ্ড। অস্তিত্বের প্রশ্নে মাঠ প্রশাসনকে হিম্মতের সঙ্গে কাজ করার নির্দেশ ইসির। ভোট নিয়ে কোনো বেআইনি নির্দেশ দেবে না ইসি, নত করবে না মাথা, বললেন সিইসি। আন্দোলনের শরিকদের আসন ছাড়বে বিএনপি। নির্বাচনী জোটে এনসিপির বিষয়েও ইতিবাচক, জানালেন মির্জা ফখরুল। স্বৈরাচার বিরোধীদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত। এবং শ্লীলতাহানির অভিযোগে উত্তাল বুয়েট। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা তোলা হচ্ছে আদালতে। আজকালের পরীক্ষা স্থগিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গুম ও হত্যার আলাদা ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের নেওয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ ১৭ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আসামি পক্ষের দাবি সবাই নিরপরাধ। এদিকে নানা আলোচনার পরও আসামিদের কাঠগড়ায় হাজির করায় সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। বুধবার সকাল ৭টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে। একে একে নামানো হয় ১৫ সামরিক কর্মকর্তাকে। সকাল ৮টার দিকে বিচারকের সামনে নেওয়া হয় তাদের। জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, ২ জন পলাতক আছেন ৪ জন আসামির মধ্যে, সেই ২ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুমের ২ ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত ৮ অক্টোবর ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গুমের ২ মামলায় সেনা হেফাজতে থাকা ১৩ জন এবং রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। যদিও আসামিপক্ষ বলছে গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা নির্দোষ বলেও দাবি তার। মোরওভার সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। ১৫ জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক ৩ ডিজি সহ ১৭ জন। তাদের ১ সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের ২ মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২০ নভেম্বর, আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে ৫ নভেম্বর। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্টের মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে।
মামলার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে যে যারা পলাতক রয়েছেন এই গুমের 2 মামলা এবং একটি হত্যা মামলায় যারা পলাতক রয়েছেন তাদেরকে হাজির হতে 1 সপ্তাহের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এই সময়ের মধ্যেও পলাতক আসামিরা যদি হাজির না হন তখন যারা পলাতক থাকবেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত অর্থাৎ স্টেট ডিফেন্স যেটি ট্রাইব্যুনাল নির্ধারণ করে দেন সেটি নির্ধারণ করে দেওয়া হবে এবং এরপরেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে এবং অভিযোগ আদালত যদি মনে করেন যে অভিযোগ গঠন করে বিচার শুরু করার মতো যথেষ্ট উপাদান রয়েছে তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন। অভিযোগ গঠনের পরই এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে, সাক্ষ্য গ্রহণের পরে যুক্তিতর্ক উপস্থাপন, এরপরে রায়ের দিকে এগিয়ে যাবে। মামলার পরবর্তী প্রক্রিয়াটি হচ্ছে এটি। আর যেটি বলে রাখি যে আজকে সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সকাল থেকেই মৎস্য ভবনের মোড় থেকে হাইকোর্টের যে মাজার গেট রয়েছে, ট্রাইব্যুনালের যে গেট রয়েছে, পুরো এলাকা জুড়েই কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সকাল 7টার পরে 15 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদেরকে আনা হয়েছে প্রিজন ভ্যানের, শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে করেই আনা হয়েছে। এরপরে শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরেই 15 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে তাদেরকে সেনাবাহিনীর বা সেনানিবাসের যে একটি ভবনকে অস্থায়ীভাবে কারাগার ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, সেই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আর আজকে আসামির পক্ষ থেকে 2টি আবেদন করা হয়েছিল, একটি হচ্ছে জামিনের আবেদন এবং একটি হচ্ছে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন। একই সঙ্গে আইনজীবীদের সঙ্গে আসামিদের কথোপকথনের একটি সুযোগ চাওয়া হয়েছিল, সেটিও আদালত মঞ্জুর করেছেন। এবং আজকে বেসিক্যালি যেটি হয়েছে যে ভুক্তভোগী যারা রয়েছেন তারা এবং প্রসিকিউশন সবাই বলছেন যে এটি আসলে সামগ্রিকভাবে সেনাবাহিনীকে দায়ী করলে ঠিক হবে না, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চলছে সেটি বন্ধ করার জন্য বলা হয়েছে। শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে যারা এই গুণ খুনের সঙ্গে জড়িত তাদেরই বিচার করা হচ্ছে, পুরো সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত হবে না এবং সেটি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রসিকিউশন এবং গুমের শিকার ভুক্তভোগীরা। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পটুয়াখালীর জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে ধর্ষণের দায়ে আসামি সাকিব, সিফাত ও ইমরান মুন্সিকে 10 বছর করে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত 18 মার্চ দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার 1 মাস পর 26 এপ্রিল রাজধানীর শেখের টেকের একটি বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ন্যায় বিচারের আশায় মানসিক চাপে ছিলেন তিনি। গত 1 মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। প্রথমে 2 জনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত করা হয়। 3 আসামির বয়স 18 বছরের নিচে হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়। এই মুহূর্তে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আছেন সহকর্মী শিকদার জাবের হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ পূর্বে রায় ঘোষণা করা হয়েছে জুলাই শহীদ কন্যা জসিমউদ্দিনের কন্যা লামিয়া গণধর্ষণ ও আত্মহত্যা মামলার। এই মামলার রায়টি ঘোষণা করেন পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন। আমরা দেখেছি এই বিচারক তার রায়ে আসলে এই 3 আসামিকে 10 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি এই 2 আসামিকে পর্নোগ্রাফি আইনে আরও 3 বছরের কারাদণ্ড দিয়েছেন। অর্থাৎ এই 2 আসামিকে 13 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আর বাকি একজন অর্থাৎ ইমরান মুন্সি তাকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার যে আইনজীবী রাষ্ট্রপক্ষের তিনি আমাদেরকে জানিয়েছেন যে মামলার যে আসামিরা 3 জনই শিশু থাকার কারণে তাদের মামলার রায় হয়েছে শিশু আইনে সর্বোচ্চ শাস্তি 10 বছর, সেই সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে সেটি কিন্তু আইনজীবীরা বলছেন। এবং আমরা কথা বলেছি এই লামিয়া ভুক্তভোগী তার মায়ের সঙ্গে। তার মা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তাদের দাবি ছিল সর্বোচ্চ শাস্তি
ফাঁসি। তিনি বলেছেন যে তার যে মেয়েকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণের শিকার যাতে দেশের আর কোনো মেয়েকে না হতে হয় সে লক্ষ্যে তারা চেয়েছিলেন যে ফাঁসি চেয়েছিলেন, কিন্তু ফাঁসি না হওয়ায় রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন লামিয়ার মা। তবে আইনজীবীরা বলছেন যেহেতু আসামি 3 জনই শিশু, সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি 10 বছর, এর বাইরে কিছু করার আসলে নেই। তো সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে আসামিদেরকে আনা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এখানে আসামিদেরকে এনেছেন এবং বিচারের যে রায় ঘোষণা সেটি কিন্তু একেবারে নিরাপত্তা চাদরেই সম্পন্ন হয়েছে। তো এতটুকুই ছিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না নির্বাচন কমিশন উল্লেখ করে মাঠ প্রশাসনকেও চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না মাঠ প্রশাসনকে। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কমিশনাররা। সম্মানিত সিনিয়র সচিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে কমিশন। সামগ্রিক নির্বাচনের এবারের ভোটে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, এরই মধ্যে শুরু হয়েছে তাদের প্রশিক্ষণ। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম ধাপে 50 জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় কমিশনাররা নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন মাঠ প্রশাসনকে। এই ইলেকশনে যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে, জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সাহসের সাথে কাজ করতে হবে। সাহস থাকলে আর যদি নিরপেক্ষতা থাকে, কোনো ভয় না, কোনো শক্তি না। নির্বাচন কমিশনাররা আরো বলেন, এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্ত। এর জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা। গত ইসে দেখা গেছে কি যে আমরা এগুলি অতি উৎসাহী হয়ে করেছি, কেউ কেউ হয়তো বাধ্য হয়ে করেছি, কিন্তু অতি উৎসাহীও আমরা কম ছিলাম না। তো আমাদের দরকার নেই এত উৎসাহী হওয়ার। প্রশাসন কঠোরভাবে, নিরপেক্ষভাবে কাজ করে যাবে, এই আবহাওয়াটা তৈরি করতে হবে। And we are not going to bend to any pressure. অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কোনো চাপের কাছে নথি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব। বর্তমান দেশের প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলেও জানায় ইসি। যে ধরনের কাজের দায়িত্ব পড়েন না কেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যুগপথ আন্দোলনের শরিকদের কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন মির্জা ফখরুল। আহমেদ সাহলিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 20 দলীয় জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা। আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম। 24-এর অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার। নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে দলটির মহাসচিব জানান, জোট নিয়ে না ভাবলেও শরিক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা। ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার। এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত হয়নি। যে দলগুলোর সঙ্গে আমরা যুগপথ আন্দোলন করেছি, সেখানে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়েই করেছি যে আমরা যুগপথ আন্দোলন করব, নির্বাচন করব। নির্বাচনের পরে যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম
তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবো। আমরা তো ওই জায়গাতেই আছি, এখন ওখান থেকে সরিনি। সুতরাং জোট হবে কি না এটা আমরা এখনো বলতে পারছি না। জাতীয় সরকারে এখন আমাদের সঙ্গে যারা থাকবেন, একমত হবেন, তারাই আসবে। ইসলামী দলগুলোর জোট নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির রাজনৈতিক জোটে এনসিপি যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক ছিলেন মির্জা ফখরুল। অসম্ভব নয়, এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মোমেন্ট, সেটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা হচ্ছে আপনার জামাত ইসলাম, এনসিপি আর বোধহয় ইসলামী আন্দোলন আছে, 3টা দল। তারা তো আপনার সেই ধরনের জোট তো তারা করেনি, এবং এনসিপি তো বলেই দিয়েছে যে তারা নির্বাচনে আসবে। জামাত ইসলাম বলেছে নির্বাচনে আসবে। জামাত ইসলাম তো নির্বাচনে বিলবোর্ড টিলবোর্ড সব লাগিয়ে দিয়েছে, দেখলেন তো। মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে মির্জা ফখরুল জানালেন, কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কারা হবে বিএনপির প্রার্থী। নমিনেশনের ব্যাপারে এখনো কিছুই হয়নি। এগুলো আপনারা জানবেন যখন আমরা এটা জানাবো, এবং তার জন্য তার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ হলেই আমরা জানাবো। নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তাদের এখনই সময় যে তাদের সব কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, তাদেরকে যেন সবাই বুঝতে পারে, দেখতে পারে, এটা এখন কাজ শুরু করে দেওয়া উচিত আর কি, কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, শাহজালালে কার্গো ভিলেজে আগুনে বিপুল ক্ষয়ক্ষতি, বীমা দাবি যাচাইয়ে মাঠে নিয়ন্ত্রক সংস্থা, খোরা যুক্তি মানবেন না ব্যবসায়ীরা, শর্ত পূরণে সহজেই অর্থ পাওয়ার আশ্বাস। সহপাঠীকে শ্লীলতাহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ সাইবার বুলিংয়ের অভিযোগের মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রী শ্রান্ত রায়কে আদালতে পাঠানো হয়েছে। সকালে সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাকে আদালতে পাঠায় চকবাজার থানা পুলিশ। ডিএমপির জনসংযোগ কর্মকর্তা জানান, শ্রী শান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ আনা হচ্ছে তা সত্য নয়, তবে সামাজিক মাধ্যমে নানা বিরূপ মন্তব্য, সাইবার বুলিং, হিজাব সহ পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বুয়েট প্রশাসন বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে। গতকাল রাত্রে বুয়েট কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে ওই ছাত্র যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাকে চকবাজার থানায় নিয়ে আসা হয়। আজকে সকালে তার বিরুদ্ধে একটা নিয়মিত মামলা রুজু করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের 25 এবং 26 ধারায়। ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তার পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়চৌধুরীকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে আসার পর তাকে এই মুহূর্তে গারদখানায় রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু এখন পর্যন্ত আজকের আদালতের থানার এখন পর্যন্ত আদালত নির্ধারিত হয়নি, সেজন্য তাকে এই মুহূর্তে গারদখানায় রাখা হয়েছে এবং এর মধ্যে তাকে আজকে শুনানির জন্য যে নথিপত্র প্রস্তুত করা, সেই প্রস্তুতির কাজে এই মুহূর্তে চলছে। তো একটু জানিয়ে রাখি যে বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়চৌধুরী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করার অভিযোগে বুয়েটের প্রশাসন তার বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন এবং সেই মামলার প্রেক্ষিতে চকবাজার থানা তাকে আজ সকালে আটক করেছেন এবং আটকের পরপরই থানা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আটকের পরপরই তারা তাকে আদালতে পাঠিয়ে দিয়েছেন। তো এই ঘটনায় গতকাল রাতে বুয়েটে শিক্ষার্থীরা ব্যাপক রাজপথে নেমে আসেন এবং তার বিচার দাবিতে তাকে বহিষ্কারের দাবি জানান। সেই আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন তাকে সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বহিষ্কার করেন এবং শিক্ষার্থীদেরকে কথা দেন যে তারা এই বিষয়ে আইনত ব্যবস্থা নেবেন এবং সেই কথা রাখতে গিয়ে তারা আজ সকালে মামলাটি করেছেন। তো এই মুহূর্তে শ্রীশান্ত রায়চৌধুরী তিনি আদালতের গারদখানায় আছেন এবং তাকে আজকে শুনানির জন্য যে লিগ্যাল প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বীমা দাবি মেটাতে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। তবে ব্যবসায়ীদের হুঁশিয়ারি, কোম্পানিগুলো গোজামিলের যুক্তি দাঁড় করালে মানবেন না তারা। পলিসির শর্ত পূরণ করা থাকলে টাকা পেতে বেগ পেতে হবে না বলে আশ্বাস দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ফরহাদুর রহমানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ধীরে ধীরে ফুটে উঠছে টাকার অঙ্কে। প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের সংগঠনের যারা মেম্বার আছে তাদের 23 কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। ঠিক কত টাকার মালামাল পুড়েছে এখনো সঠিকভাবে নিরূপণ না হলেও আমদানি রফতানিকারকদের দাবি বিপুল ক্ষতির বড় অংশ রয়েছে বীমার আওতায়। ইন্স্যুরেন্সটাই আসলে তার কিন্তু বিজনেসের একটা পার্ট। যদি সেটা 100% দেয় সেই কিন্তু নিরাপদ থাকতে পারে। আমরা অনুরোধ করব যে এটা নিয়ে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বীমা থাকায় আর্থিক ক্ষতি কাটিয়ে কিছুটা সহজ হওয়ার ভরসা পেলেও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, গোজামিল তথ্যের ভিত্তিতে বীমা কোম্পানিগুলো কোনো যুক্তি দাঁড় করালে তা প্রত্যাখ্যান করবে ব্যবসায়ীরা। কোনোভাবেই যেন কোনো তালবাহানা দিয়ে এই বীমার ক্লেম পরিশোধ করতে যেন বিলম্ব না করে, এটা অন্তত আমি বাণিজ্য উপদেষ্টা সহ সরকারের অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনুরোধ করব। বীমা সংশ্লিষ্টরা বলছেন, পলিসির শর্ত কাভার করা থাকলে সহজেই দাবির টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা। 12,000 কোটি টাকারই 100% আসলে কাভারেজ আছে কিনা, তাহলে তো ব্যবসায়ীদের কোনো লসই নেই, বীমা কোম্পানিগুলো দিয়ে দেবে। আবার বীমা কোম্পানিগুলো কিন্তু শুধু যে তারা দেবে এমন না, এটা সাধারণ বীমা একটা অংশ দেবে আপনার রিইন্স্যুরেন্সের, আবার যদি বিদেশি কোনো কোম্পানির সাথে করা থাকে সেটাও পাবে। বীমার আওতায় থাকা পণ্য ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরিমাপে এরই মধ্যে কাজ শুরু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। অনেক সময় দেখা যাচ্ছে যে রিইন্স্যুরেন্সের যদি করা থাকে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে, সেই ক্ষেত্রে একটু দেরি হতে পারে অনেক সময়। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের নিজেদের টাকা দিয়ে সেটেল করে তারপরে SBCর সাথে যতটুকু একটু সময় লাগে কাগজপত্রে, সেটা তারা নিজেরাই সেই রিস্কটা কাভারেজ দিতে পারে। যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা লসের ব্যাপার, তো জিনিসটা যেন তাড়াতাড়ি কাভার হয় এই সময়ে, সেই ব্যাপারে অবশ্যই IDRA এর দিক নির্দেশনা থাকবে যে যাতে ক্লেমগুলো দ্রুত সেটেল করা হয়। যেসব ব্যবসায়ীদের বীমা করা নেই তাদের জন্য সরকারকে বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর দ্বিতীয় দিনের মতো চলছে আমদানি করা পণ্য খালাস। এই মুহূর্তে বিমানবন্দরের 9 নম্বর গেটে আছেন সহকর্মী অন্তর আসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পেরিয়ে গেছে 5টি দিন। গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে স্বল্প পরিসরে আমদানি করা পণ্য খালাস প্রক্রিয়া। আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো কিন্তু চলছে এই খালাসে পণ্য খালাসের কাজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিমানবন্দরের 9 নম্বর গেটের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু কিছু মালামাল এসেছে, খালাসকৃত মালামাল এসেছে, সেগুলো কিন্তু এখন ট্রাকে তোলা হচ্ছে। এই 9 নম্বর গেট দিয়েই কিন্তু গতকাল থেকে সব আমদানি করা মালামাল খালাস করা হচ্ছে, কারণ বিমানবন্দরের 8 নম্বর গেট যেটা দিয়ে আমদানি করা পণ্য খালাস হতো অগ্নিকাণ্ডের কারণে কিন্তু সেই গেট এই মুহূর্তে বন্ধ রয়েছে। বর্তমানে যে গেট দিয়ে পণ্য খালাস হচ্ছে সেই গেটটি মূলত ব্যবহৃত হতো রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে, কিন্তু এই গেটটি ব্যবহৃত। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আরও দেখতে পাবেন যে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন, আমদানিকারক প্রতিনিধিরা, CNF এজেন্টরাও অপেক্ষা করছেন এই 9 নম্বর গেটে যে তাদের কাঙ্ক্ষিত পণ্যের জন্য। বিশেষ করে এই যেহেতু স্বল্প পরিসরে কিছু করে পণ্য খালাস করা হচ্ছে, এই জন্য কিন্তু বেশ বেগ পাচ্ছেন তারা তাদের কাঙ্ক্ষিত পণ্য পেতে। বিশেষ করে টিকা ও ওষুধের মতো যেসব পণ্য যেগুলো তাপ নিয়ন্ত্রণের মধ্যে রাখা বেশ জরুরি, সেই পণ্যগুলো কিন্তু তারা সময় মতো পাচ্ছেন না। এই কারণে কিন্তু সেই পণ্যগুলো নষ্ট হওয়ার কিন্তু তারা আশঙ্কা করছেন, এতে তাদের কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে বিমানবন্দরের 9 নম্বর গেট থেকে সর্বশেষ পরিস্থিতি।
সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সরকারি 4টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকায়। ফলে বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকেরও সম্পদ মূল্যায়ন করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। ওয়াশিংটন ডিসিতে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকে নিতে হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিগত কয়েক দশকে সরকারি, বেসরকারি ও বিদেশি মিলিয়ে 61টি তফসিলি ব্যাংকে প্রায় 20 লাখ কোটি টাকার আমানত থাকলেও এর 4 ভাগের 1 ভাগ নানাভাবে লুটপাটে বেহাত হয়েছে ব্যাংক থেকেই। এমন প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়া 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আরও কয়েকটি চলছে অডিট কার্যক্রম। এই অনিয়মের প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরকারি শীর্ষ ব্যাংকগুলো। গত ডিসেম্বরে রাষ্ট্রের 4 ব্যাংকের খেলাপি ঋণ ছিল 1,33,025 কোটি টাকা। জুনে তা দাঁড়িয়েছে 1,46,362 কোটি টাকায়। 6 মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 13,337 কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ 19,818 কোটি টাকা, জনতা ব্যাংকে 72,107 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবার রাষ্ট্রীয় সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই 4টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। প্রাথমিকভাবে সরকারি 4টি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করলেও এসবের মধ্যে কোনো ব্যাংক একীভূত বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সব সম্ভব নয়। সরকারি ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, এটা অবশ্য IMF-কে বলেছি, এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে ওরা কারিগরি সহায়তা দেবে, কারণ ওই প্রফেশনাল অডিট ফার্মকে দিয়ে করে EY, KPMG, ওদের প্রাইস ওয়াটার, এবং ওরা এক্সপেন্সিভ আর কি, ওরা কারণ ওদের ব্যালেন্স শিট অনেক বড়, তো সেই হিসাবে ওরা করবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা করতে পারবো, এটা কয়েক মাস লাগবে, এটা করে ফেলবো। কিন্তু এটাকে একবার হাত দিয়ে এটা নতুন করে একেবারে মার্জ বা ইসে করা হয়তো একটু ডিফিকাল্ট হবে। অনিয়মে দিশেহারা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকারের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সামিটের কারণে ফের আলোচনায় বাংলাদেশ। অন্যদিকে দেশটির গৃহযুদ্ধের কারণে নিরাপত্তার শঙ্কা, প্রাণহানি আর নানা গুজবে আতঙ্কিত বাংলাদেশের সীমান্তের গ্রামগুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসন এখন কেবল মানবিক সমস্যা নয়, দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এমন বাস্তবতায় মিয়ানমারের সঙ্গে কূটনীতি কেমন হতে পারে? বিস্তারিত থাকছে শাতিলা শারমিনের প্রতিবেদনে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী এবং বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির যুদ্ধের ধাক্কা প্রতিনিয়ত এসে লাগছে বাংলাদেশ সীমান্তে। গোলাগুলি, হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ, সীমান্তে পোতা মাইন, প্রাণহানি আর অনুপ্রবেশ সব মিলিয়ে টান টান উত্তেজনা নাফ নদীর দুই পারে। গৃহযুদ্ধের প্রভাবে মিয়ানমার থেকে সামরিক বেসামরিক মানুষ পালিয়ে ঢুকছে বাংলাদেশে। 13 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝার মধ্যেই গত 18 মাসে আরও 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। সীমান্তের গ্রামগুলোতে আছে নানা গুজব আর আতঙ্ক। সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি নিয়েও উদ্বিগ্ন প্রশাসন। কোনটা কখন গুরুত্ব পায়? বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে শুধু সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়, স্থানীয়দের সঙ্গে সরকারের আস্থার সম্পর্কও বাড়াতে হবে। নিশ্চিতভাবে ওখানে আমাদেরকে শক্তি বৃদ্ধি করতে হবে, যাতে ইচ্ছে করলেই কেউ আমাদের সীমান্তে পার হয়ে চলে আসতে না পারে। পাহাড়ি বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হয়, তাহলে সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত বাহিনী তাদের নিয়ন্ত্রণ করা সহজতর হবে। তাদের মতে মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে শুধু নয়, দেশটির জনগণের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কূটনীতির একমাত্রিক ধারণা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকেও সম্পৃক্ত করে এগোতে হবে বহুমাত্রিক কূটনীতির দিকে। প্রতি বছর তাদের বিভিন্ন ফেলোশিপ দিয়ে বাংলাদেশে এনে এক ধরনের জনমত তৈরি করা, তাদের মধ্যে যারা ফেরত যখন যাবে তখন তার একটা পজিটিভ রেজাল্ট দিবে, সেটা আমরা করতেই পারিনি। ট্র্যাক 1 যদি আরাকান আর্মির সাথে যদি সম্পর্ক রাখে, স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করবে তৎমতো, যেটা হয়েছে। কিন্তু এটা যদি ট্র্যাক 2, ট্র্যাক 3, 4-এ থাকতো, তাহলে বলতেই পারতো রাষ্ট্র না, আমরা তো না, এটা ট্র্যাক 2 আলোচনা হচ্ছে। যেই ইকোনমিক ইনসেন্টিভে আরাকান আর্মি বা তৎমতো তারাও মনে করবে, আচ্ছা এটা তো আমারও লাভ আছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রোহিঙ্গা সমস্যাকে আলোচনায় রাখতে হবে ঢাকাকে। অস্ত্রশস্ত্র ইত্যাদি শক্তি আরও বড় হলো যে ওখানে স্থানীয় জনগণের সাথে আমাদের সখ্যতা
বৃদ্ধি করা। সামিটটা হবে তখন যখন সইটা বাকি থাকবে, কিন্তু আমি প্রথমেই যদি সামিটটা করে ফেলি তাহলে বোঝা যাচ্ছে যে প্রসেসটা আমি মানতে রাজি হচ্ছে না। বিদ্যমান সংঘাতময় মিয়ানমারের সঙ্গে পরিকল্পিত কূটনীতিই পারে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের পথ মসৃণ করতে, এমনটি মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 60 ঘন্টার প্রশিক্ষণ ছাড়া মিলবে না ড্রাইভিং লাইসেন্স। সড়ককে নিরাপদ ও যানজট মুক্ত করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সঙ্গে ড্রাইভিং লাইসেন্স পদ্ধতির আমূল পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে আলোচনা সভায় কথা বলেন তিনি। বিশ্বব্যাংকের যে সমর্থিত যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমরা সেসব জায়গায় সাইন, ওই যে ঝুঁকিপূর্ণ এলাকায় এখানে সাবধানে গাড়ি চালা, এগুলো লাগানোর ব্যবস্থা করেছে। পুলিশের জন্য এই প্রকল্পের আওতায় কিছু যানবাহন দেওয়া হবে। এই গতিসীমাটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখন ওই যে নতুন প্রযুক্তি আমরা ব্যবহার করতেছি, এবং এই যে যেটা বললাম যে যারা স্পিডিং করতেছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বুদাপেস্ট বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক করে সময় অপচয় করতে চান না ট্রাম্প। এছাড়াও হোয়াইট হাউস জানিয়েছে আপাতত এ বৈঠকের কোনো প্রয়োজন নেই। এর মধ্যেই ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। জবাবে ইউক্রেনীয় ড্রোন হামলায় গেল সপ্তাহে 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ। ট্রাইব্যুনালে ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে আবেদন। আসামিদের কাঠগড়ায় তোলায় ভুক্তভোগীদের সন্তোষ। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে জুলাই শহীদ কন্যার আত্মহত্যা। পটুয়াখালীতে অপ্রাপ্তবয়স্ক 3 আসামির সাজা, 2 জনের 13 বছর ও 1 জনের 10 বছরের কারাদণ্ড। এবং নির্বাচন নিয়ে কোনো বেআইনি নির্দেশ দেবে না ইসি। চাপে নথি স্বীকার না করে প্রশাসনকে হিম্মতের সঙ্গে কাজ করার নির্দেশ। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তারিক হাসান শিমুল। ধন্যবাদ রাইসা। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।